বর্তমানে বাংলাদেশে এই যে সংবিধান বাতিল, নতুন করে সংবিধান লেখা, এটা নিয়ে তো ব্যাপক আলাপ আলোচনা তোলপাড় চলছে, তাই না? তো এর মধ্যে এই বিএনপির নেতারা অনেক দিন ধরে চুপচাপ ছিল, তেমন কোনো কথা বলতো না। সাম্প্রতিককালে তারা বেশ সরব হয়েছে এবং এই রুহুল কবির রিজভীকে মনে হয় তাদের মুখপাত্র বানিয়েছে যে তুমি এই বিষয়ে একটু কথাটা বলবা। তো উনি কিন্তু এসে কথাটা বলেন এবং একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন কি সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে। রুহুল কবির রিজভী, তো কথাটা কি উনি ভুল বলছেন নাকি? না, আসলে উনি ভুল বলেন নাই। কারণ এই যে আমাদের বাংলাদেশের যে সংবিধান, এটা তো ওই 1972 সালে রচিত হয়েছিল। 1971 সালের ওই যে 16ই ডিসেম্বর যে বিজয়, মানে মুক্তিযুদ্ধের যে বিজয় হয়েছিল জাস্ট তার পরপর। এখন যে কোনো দেশ চালাতে গেলে তো একটা সংবিধান তৈরি করতে হবে, এতে তো কোনো সন্দেহ নেই। সংবিধান মানে কি? সেখানে নানা রকম বিধি বিধান, নীতি, আইন কানুন, বিশেষ করে একটা রাষ্ট্র কোন সিস্টেমে চলবে, কোন বিধিবিধান দ্বারা চলবে, তারই ধারা উপধারা মিলেই যে একটা পুস্তিকা তৈরি হয়, ওটাই হলো সংবিধান। পৃথিবীর যে কোনো দেশ চালাতে গেলে, এমনকি একটা পরিবারও যদি আপনি চালাতে চান, তাহলেও তো আপনার পরিবারে কিছু বিধিবিধান থাকতে হবে। যদিও সেখানে হয়তো কোনো কিছু লিখিত আকারে থাকে না, বাট অলিখিত আকারে কিন্তু কিছু বিধিবিধান পরিবারের মধ্যেও কিন্তু চালু রাখতে হয়। অর্থাৎ ওটাকেও কিন্তু সংবিধান বলা যায়। অর্থাৎ অন্য কথায় সংবিধান ছাড়া কোনো সভ্য সমাজ চলে না। জঙ্গলি সমাজ সেটা হয়তো সংবিধান বহির্ভূতভাবে চলে, কিন্তু তারপরেও সেখানেও কিন্তু একটা বিধান আছে। সেটা হলো কি জোরজার মূল্যোক্তার, অর্থাৎ প্রাকৃতিক যে বিধান, তাই না? এখন মানুষ যেহেতু নিজেদেরকে সভ্য মনে করে, এখানে তো আর জোরজার মূল্যোক্তার এরকমভাবে চলতে পারে না, তাহলে তো সমাজ গঠিত হতো না, কোনো রাষ্ট্র গঠিত হতো না। এখন কথা হচ্ছে যে রাতারাতি তো কোনো দেশে কোনো সংবিধান অর্থাৎ আইন কানুন তৈরি হয় না, বিধিবিধান তৈরি হয় না। প্রত্যেকটা দেশেরই কিছু কিছু ইতিহাস আছে এবং ইতিহাসের প্রেক্ষিতে তাদের সংবিধানগুলো রচিত হয়। যেমন ইংল্যান্ড, এরা সেই বলতে গেলে কখনোই এরা পরাধীন হয় নাই। ওই আজকে থেকে 2000 বছর আগে শুধুমাত্র রোমানরা এদেরকে পদানত করছিল, কিন্তু পরবর্তীতে রোমানরা চলে যাওয়ার পর একেবারে স্বাধীন স্বাভাবিকভাবে এই ব্রিটেন যে রাষ্ট্রটা, মানে যুক্তরাজ্য, যেটাকে একসময় আমরা ইংল্যান্ড বলতাম, তো সেখানে কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে আস্তে আস্তে চলতে একেবারে সেই 1200 শতকে সর্বপ্রথম তারা ম্যাগনা কার্টা তারা স্বাক্ষর করে। অর্থাৎ এর আগে এই সাধারণ যে প্রজা, তাদের কিন্তু কোনো অধিকারটা ছিল না। তো এতে করে সেখানে একটা বিপ্লব তৈরি হয়, যার ফলে এই রাজা বাধ্য হয় একটা ডিক্লারেশন দিতে, যেখানে নাগরিকদের কী কী সুযোগ সুবিধা থাকবে এ সম্বলিত কিছু ধারা উপধারা তৈরি করে, যেটাকে আসলে ম্যাগনা কার্টা বলা হয়। এবং এই ম্যাগনা কার্টাই ছিল পৃথিবীতে সর্বপ্রথম আসলে এই প্রজাদেরকে মানুষ হিসাবে স্বীকার করা, তাদেরকে মর্যাদা দেওয়া। এবং পরবর্তীতে সারা দুনিয়ায় যত সংবিধান রচিত হয়েছে তার ভিত্তি কিন্তু ছিল ম্যাগনা কার্টা। পরবর্তীতে এভাবে আসছে এবং ষোড়শ শতাব্দীতে এসে বস্তুত একেবারে পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এই ইংল্যান্ড। এবং তখন সাধারণ লোকজন কিন্তু ভোট টোট দিয়ে তাদের দেশের যে প্রধানমন্ত্রী, তাদেরকে নির্বাচন করতো, যদিও সেখানে রাজতন্ত্র বা রাজত্ব কোনো ক্ষমতা নাই। এখন 1971 সালের 16ই ডিসেম্বর যেহেতু বাংলাদেশ স্বাধীন হলো, তাহলে বাংলাদেশ কিসের ভিত্তিতে, কোন বিধিবিধানের ভিত্তিতে চলবে? তো তখন এই যে ডক্টর কামাল হোসেন, তার নেতৃত্বে পৃথিবীর বিভিন্ন দেশের উন্নত যে সংবিধান আছে, যেমন আমেরিকার যে সংবিধান, তারপরে ব্রিটেনের যে সংবিধান, এগুলো ইত্যাদি ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করা হলো এবং অবশেষে বাংলাদেশে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে পার্লামেন্টারিয়ান পদ্ধতি চালু করা হলো, যে এখানে সংসদ সদস্য নির্বাচিত হবে, তারা একজন প্রধানমন্ত্রী নির্বাচন করবে এবং উনি হবেন সরকার প্রধান এবং সরকার চালাবেন, আর একজন নিয়মতান্ত্রিক প্রেসিডেন্ট এই সংসদ তৈরি করবে, যার কাজ হবে ওই যে ব্রিটেনের অনেকটা রাজার মতো বা রানীর মতো এরকম। এখন কথা হচ্ছে
যে 1972 সালে যে সংবিধানটা তৈরি করা হয় সেখানে মূল ইয়েটা ছিল কি, মূল ভিত্তি ছিল যে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা প্রাপ্ত হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে, এই বিষয়গুলোই তো সেখানে প্রতিফলিত হয়েছিল, তাই না? সুতরাং রুহুল কবির রিজভী কিন্তু অত্যন্ত সুন্দরভাবেই বলছেন যে সেই সংবিধান যদি আমরা বাতিল করে দেই তাহলে বাংলাদেশের স্বাধীনতাকেই তো বাতিল করে দেয়া হয়, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকে না। মজার বিষয় হচ্ছে এই যে যারা নাকি সমন্বয়ক, এই যে 5 অগাস্টে যারা গণ অভ্যুত্থান ঘটালো, এরা কিন্তু যে কোনোভাবেই হোক তারা যেটা বলতে চাচ্ছে যে গোটা বাংলাদেশ নতুন করে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, অর্থাৎ এর ভিত্তিতে নতুন একটা সংবিধান তৈরি করতে হবে। তো তাই যদি করতে হয় তাহলে 1971 সালের 16 ডিসেম্বর কিন্তু স্বাধীন হয়নি। এবং আমরা খেয়াল করি যে জামায়াত ইসলামের আদর্শের লোকজনও কিন্তু অনেকটা ওই ভাষায় কথা বলে। ওই যে কি একজন ব্যারিস্টার ফুয়াদ না কে জানি আছে না, সেও কিন্তু ওই এই স্বাধীনতা মানি না, 16 ডিসেম্বর বিজয় দিবস মানি না, এই সমস্ত কথাবার্তা বলে। এবং আপনারা খেয়াল করবেন যে জামাত ইসলামীও কিন্তু অনেকটা ওই সুরে কথা বলে, কারণ জামাত ইসলাম তো ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে, তারা ছিল পাকিস্তানি সৈন্যদের পক্ষে, পাকিস্তানের পক্ষে, এবং পাকিস্তানি সেনাবাহিনীরা বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন করছিল, সাধারণ মানুষদেরকে যে হত্যা করছিল, গণহত্যা চালাইছিল, তারপরে নারীদেরকে ধরে রেপ করতো, এর সহযোগী কিন্তু ছিল তখন জামায়াত ইসলাম। এবং নট অনলি দ্যাট, এই কিছু কিছু পীর ফকির ছিল, তারা কিন্তু ফতোয়া দিছিল যে স্বাধীনতার পক্ষে যারা ছিল তাদের ওই নারীগুলা যে ধরে ধর্ষণ করা হতো গনিমতের মাল হিসাবে কিন্তু তাদের ভোগ করা বৈধ হয়ে গেছিল। এরকমও ব্যাপার স্যাপার আমরা দেখি। অতএব রাজনৈতিক কারণেই কিন্তু এই জামায়াত ইসলাম 1972 সালে এই যে সংবিধানকে স্বীকার করতে পারে না। যদি স্বীকার করে তাহলে এই জামায়াত ইসলামের রাজনীতিই কিন্তু থাকে না। সুতরাং আপনারা যদি খেয়াল করেন, এই যে সমন্বয়করা যে বলছে যে নতুন সংবিধান তৈরি করতে হবে, এর পিছনে কিন্তু জামায়াত ইসলামের এক সাপোর্ট আছে। আর সমন্বয়ক আসলে কারা? দেখা যায় যে মানে হয়তো জনগণের চাপে পড়ে, বিএনপির চাপে পড়ে, বা হয়তো সেনাবাহিনীর চাপে পড়ে, বা যে কোনোভাবেই হোক বাংলাদেশের সিংহভাগ মানুষের মনের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি যে একটা প্রচণ্ড রকম আকর্ষণ এবং দুর্বলতা আছে, এইটা প্রথম দিকে সমন্বয়করা পাত্তা দেয় নাই, এবং পাত্তা না দিয়ে এই যে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান করবে বলে লাফালাফি করছিল। কিন্তু দিন যত যাচ্ছে ততই তারা উপলব্ধি করছে যে আসলে তো 71 সালের এই মুক্তিযুদ্ধের বিষয়টাকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। তখন তারা একটু সুর হালকা টাইপের নরম করে, কিন্তু পরবর্তীতেই আবার যেটা আমরা দেখি যে এই সমন্বয়কদের অধিকাংশই তো আসলে ইসলামী ধারার রাজনীতির আদর্শে বিশ্বাসী, যেটা নাকি জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের আদর্শের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ, তাই না? তো এই জন্যে এরপরেও তারা কিন্তু রিস্ক নিতে চায় যে না, এই 5ই আগস্ট আসলে বাংলাদেশ নতুন স্বাধীনতা হয়েছে, অর্থাৎ এর ভিত্তিতে একটা নতুন সংবিধান তৈরি করতে হবে, তাই না? এই কথাগুলো কিন্তু এরা বলে। আর তখনই কিন্তু এই বিএনপি নামক এই যে দলটা, আপাতত আমি আওয়ামী লীগের কথা বাদই দিলাম, এই বিএনপি নামক দলটার কিন্তু কোনো অস্তিত্ব থাকে না, তার কোনো রাজনৈতিক ভিত্তি থাকে না। কারণ এই বিএনপি তো দাবি করে যে তাদের নেতা জিয়াউর রহমান উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাহলে যদি এই এখন যে নতুন করে সংবিধান, মানে পুরনো সংবিধান যেটা 72 সালে, ওটা বাতিল করে দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আর বিএনপি যদি সেটা মেনে নেয়, তাহলে তো তাদের নেতা জিয়াউর রহমানকে তো ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এবং জিয়াউর রহমানকে নিয়ে তো আর তারা কোনো রাজনীতি করতে পারে না, তাকে নিয়ে তো তারা আর অহংকার করতে পারে না। কারণ তারা মনে করে জিয়াউর রহমান একজন শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, একজন সেক্টর কমান্ডার ছিলেন। এবং নট অনলি দ্যাট, উনি ওই যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করছিলেন। তো এগুলো সব অর্থহীন এবং ফাউল হয়ে যায় না? তো এই জন্যেই কিন্তু এই বিএনপি কোনোভাবেই এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বিষয়ে কিন্তু ঐক্যমতে আসে না। এখন সবচাইতে জটিল প্রশ্ন আর একটা, যদি আমরা মনে করি যে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় নাই, স্বাধীন হয়েছে 5 আগস্ট এই 2024 সালে, তাই না? তো কাদের কাছ থেকে স্বাধীন হয়েছে? এই যে সমন্বয়কদের বক্তব্য হচ্ছে ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছে, তাই না? তো তাই যদি হয় তাহলে এখানে কি ফিজিক্যালি ভারত কি বাংলাদেশে শাসন করতো? না, করতো না। করতো আওয়ামী লীগ সহ ওই জাতীয় পার্টি সহ আরও কিছু কিছু লোক, এবং এরা সবাই মিলে প্রায় বাংলাদেশের কত 50% লোক হবে। অর্থাৎ
আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি মিলে গোটা বাংলাদেশকে 50% লোক হবে না? হবে তো। তাহলে এরা কি তাহলে সব ভারতীয় হয়ে গেল নাকি? বা এরা যে জায়গা সম্পদ দখল করে আছে বাংলাদেশে, তারা কি সব তাহলে ভারতীয়? বিষয়টা এরকম দাঁড়ায় না? যদি আপনি 1971 সালের 16 ডিসেম্বর এটাকে যদি আপনি স্বীকার না করেন এবং আওয়ামী লীগকে যদি আপনি ভারতীয় বলেন, জাতীয় পার্টিকে যদি আপনি ভারতীয় বলেন, তাহলে 50% লোক ভারতীয়, তাই না? তখন কিন্তু আর একটা সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে ভারত বাংলাদেশে সামরিক অ্যাগ্রেশন চালিয়ে বাংলাদেশের অন্তত 50% দখল করে নিতে পারে। কারণ এরাই তো বলতেছে যে এটা নাকি ভারতীয়, তাই না? এখন এই যে 5 আগস্ট, এরা তো আর অস্ত্রপাতি দিয়ে যুদ্ধ করে তো আর স্বাধীনতা লাভ করে নেয় ভারতের কাছ থেকে, তাই না? অথচ আবার এরাই প্রচার করে যে এটা হলো ভারতীয় উপনিবেশ ছিল, আধিপত্যবাদ ছিল, তা যারা নাকি ছিল সেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি, তাহলে তারা ভারতীয়। দেন ভারত কিন্তু এখন এই পয়েন্টে বাংলাদেশে অ্যাগ্রেশন চালিয়ে যতটুকু ইচ্ছা খুশি কিন্তু দখল করে নিতে পারে। তখন কিন্তু এই সমন্বয়করা কিছুই বলতে পারবে না, এই যে আন্দোলনকারীরা কিছুই বলতে পারবে না। কারণ তারাই তো সেই স্বীকৃতি দিয়ে দিচ্ছে যে হ্যাঁ, ভারত এতদিন বাংলাদেশ দখল করেছিল। তাহলে এই যে 5 আগস্টে যে এরা গণঅভ্যুত্থান ঘটালো, এরা কি ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করছে নাকি? না, তা তো যুদ্ধ করে নাই। কিন্তু এরা আবার স্বীকার করছে ভারত দখল করেছিল, রাইট? এবার বুঝতে পারছেন এই সমন্বয়করা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। এবং এরপরে যদি কখনো, এখন যে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে, বাংলাদেশ যেভাবে চলছে অত্যন্ত ভুল হতে চলছে আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তানের সাথে যোগসাজশ করে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে ভারতের সাথে। এরপর ভারত যদি কখনো সামরিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশের কোনো জায়গায় দখল করে নেয়, তখন বাংলাদেশের এই সমন্বয়ক এবং আন্দোলনকারী লোকজন কিন্তু এদের এগেনস্টে কোনো যুক্তি দিতে পারবে না। কারণ এরাই বলে যে ভারত দখল করেছিল, তো ঠিক আছে, আমরা সামরিকভাবে এতদিন দখল করি নাই, তো তোরা যখন বলছিসই যে আমরা দখল করেছিলাম, তো দখল করে নিলাম, যা, এখন কী করবি? এবার বুঝতে পারছেন যে এই সমন্বয়করা এই 72 সালের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে বস্তুত বাংলাদেশকে একটা ভয়ঙ্কর রকম একটা সংঘাতপূর্ণ একটা অস্থিরতার একটা পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের কিছু কিছু লোক এই জিনিসটা বুঝতে পারে, কিন্তু তাদের বয়স খুবই ক্ষীণ। তারা এই জিনিসগুলো একেবারে প্রকাশ্যে বলে না কেন, যে এরা সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলে বস্তুত বাংলাদেশকে ভারতের সামনে ঠেলে দিচ্ছে, যাতে করে ভারত অ্যাগ্রাসন চালাতে পারে সামরিকভাবে, তাই না? বিষয়টা এরকম দাঁড়ায় না? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।